নীলাঞ্জনা, বয়স যার মোটে ৩০-এর কোঠায়, পরনে হালকা সুতি শাড়ি জড়িয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো নিপুণ শিল্পী ক্যানভাসে এক শান্ত স্নিগ্ধ প্রতিমা এঁকে রেখেছে। তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী স্থিরতা, যা চট করে চেনা যায় না। এই বাড়িতে তার পথ চলার আজ ৭ বছর পূর্ণ হল। দীপ্তেন্দুর সাথে যখন তার বিয়ে হয়েছিল, তখনও মনে অনেক রঙিন স্বপ্ন ছিল, কিন্তু সময় বড় অদ্ভুত এক জাদুকর। দীপ্তেন্দু একজন অত্যন্ত সফল এবং অতিমাত্রায় ব্যস্ত ব্যবসায়ী। তার দিন কাটে ফাইলের স্তূপে, ফোন কলে আর ল্যাপটপের স্ক্রিনে। সংসারে তার উপস্থিতি আছে, কর্তব্যে কোনো গাফিলতি নেই। মাসকাবাড়ি খরচ থেকে শুরু করে সব দায়িত্ব সে ঘড়ির কাঁটা ধরে পালন করে। কিন্তু যা নেই তা হলো মনের সেই আদিম উষ্ণতা। নীলাঞ্জনা অনুভব করে সে যেন এক বিশাল প্রাসাদের সুসজ্জিত আসবাবপত্র মাত্র, যার কোনো নিজস্ব কণ্ঠস্বর বা অনুভূতির মূল্য নেই। এক ছাদের নিচে থেকেও দীপ্তেন্দুর সাথে তার দূরত্বটা এখন আলোকবর্ষ সমান। ঠিক এই বিষণ্ণতার বিপরীতে দাঁড়িয়ে আছে অর্ক, দীপ্তেন্দুর ছোট ভাই, বয়স মাত্র ২৪, স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্র। অর্ক একটু অন্যরকম, সমবয়সী ছেলেদের মতো আড্ডা বা হইচই তাকে টানে না। তার শান্ত চোখের গভীরে সবসময় এক প্রগাঢ় কৌতূহল আর একরাশ না বলা কথা লুকিয়ে থাকে। প্রথম অর্ক তার এই নতুন বড় ভাবিকে সির্ফ বৌদি হিসেবেই দেখত, বাড়ির বড় বউ, যাকে শ্রদ্ধা করা যায়, যার হাতের রান্না খাওয়া যায়। কিন্তু যতদিন গড়িয়েছে, অর্কর চোখের সেই চেনা চাউনিটা কেমন যেন বদলে যেতে শুরু করেছে। নীলাঞ্জনার প্রতি তার মনোযোগ এখন আর শুধু পারিবারিক সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। যখন নীলাঞ্জনা নিঃশব্দে সংসারের খাটুনি খেটে যায়, তখন দূর থেকে অর্কর সেই গভীর দৃষ্টি তাকে অনুসরণ করে। অর্ক নিজেও জানে না এই অনুভূতির নাম কি। এটা কি শুধুই মায়া, নাকি নিষিদ্ধ কোনো টান? সে নিজেকে বারবার প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বের মেঘ জমতে শুরু করেছে তাদের এই একান্নবর্তী পরিবারের শান্ত উঠোনে। সেদিন রাতটা ছিল শ্রাবণের এক প্রবল বর্ষণমুখর রাত। মেঘের ডাকে আকাশ ভেঙে বৃষ্টি নামছিল শহরের বুকে। ঘড়ির কাঁটায় তখন মাঝরাত পার হয়ে গেছে। পুরো বাড়ির সবাই গভীর ঘুমে মগ্ন। নীলাঞ্জনার চোখে কিছুতেই ঘুম আসছিল না। মনের ভেতরের অস্থিরতা ঢাকতেই হয়তো সে রান্নাঘরের মৃদু আলোর নিচে এসে বসেছিল। চুলায় চায়ের কেটলিটা মৃদু শব্দে ফুটছিল। জানালার বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না চারদিকে। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা অথচ কিছুটা দ্বিধাগ্রস্ত কণ্ঠস্বর ভেসে এলো। বৌদি, ঘুমাওনি এখনো? নীলাঞ্জনা চমকে পেছনে তাকালো। অর্ক দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে, চুলে সামান্য জলের ফোঁটা। নীলাঞ্জনা নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে বলল, ঘুম আসছিল না রে অর্ক, তুই এত রাতে জেগে কেন? কিছু লাগবে? অর্ক কিছুটা ইতস্তত করে চায়ের কাপটা টেবিলের ওপর রেখে বলল, যদি 1 কাপ কফি বানিয়ে দিতে পারো, খুব মাথা ধরেছে। নীলাঞ্জনা ব্যস্ত হয়ে কফি বানাতে বানাতে বলল, নিজেও তো বানিয়ে নিতে পারতিস, আমাকে ডাকার কি দরকার ছিল? অর্ক কফির কাপটা হাত বাড়িয়ে নেওয়ার সময় নীলাঞ্জনার আঙুল সামান্য ছুঁয়ে গেল। সে খুব ধীর গলায় প্রায় ফিসফিস করে বলল, তোমার হাতের তৈরি জিনিসের মধ্যে এক অদ্ভুত মানসিক শান্তি থাকে, যা অন্য কোথাও পাই না। খুবই সাধারণ একটা কথা, কিন্তু সেই নিস্তব্ধ মাঝরাতে কথাটি যেন বাতাসে ভারী হয়ে দুলতে লাগল। রান্নাঘরের বাতাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নীলাঞ্জনা কিছু একটা বলতে গিয়েও নিজের ঠোঁট কামড়ে ধরে থেমে গেল। তার হঠাৎ মনে পড়ে গেল ঠিক আগের সপ্তাহের কথা। তীব্র জ্বরে যখন সে বিছানায় ছটফট করছিল, দীপ্তেন্দু তখন এক জরুরি ব্যবসায়িক সফরে শহরের বাইরে। সেই 3টে দিন অর্ক যেভাবে তার মাথার কাছে বসে জলপট্টি দিয়েছে, সময় মতো ওষুধ খাইয়ে দিয়েছে, তা কোনোদিন ভোলার নয়। সেই সেবার মধ্যে কোনো অধিকার বোধের দাবি ছিল না, ছিল শুধু এক নীরব নিঃস্বার্থ মায়া। অর্ক কফির কাপে চুমুক দিয়ে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, জানো বৌদি, কিছু কিছু মানবিক সম্পর্ক হয়তো একটু দূরত্ব বজায় রাখলেই সবচেয়ে সুন্দর থাকে, বেশি কাছে এলে তা ভেঙে যাওয়ার ভয় থাকে। নীলাঞ্জনা কিছুটা অবাক হয়ে অর্কর দিকে তাকালো। 24 বছরের একটা ছেলের মুখে এমন জীবনমুখী দর্শন শুনে সে নিজেকে সামলাতে পারল না। বলল, এত বড় বড় কথা বলতে কবে থেকে শিখলি তুই? অর্ক মৃদু এক চিলতে রহস্যময় হাসি হেসে বলল, আমি বলিনি বৌদি, তোমার ওই ক্লান্ত চোখ দুটো প্রতিদিন এই কথাই বলে। এরপর আর কোনো কথা হয় না দুজনের মধ্যে, কিন্তু সেই রাতের পর থেকে এক অদ্ভুত নীরবতার সুতোয় দুজনে জড়িয়ে গেল, যার থেকে মুক্তি পাওয়া সহজ ছিল না।
পরদিন সকালে আকাশ পরিষ্কার হলেও উঠোনে বৃষ্টির জল জমেছিল। ভাঙা উঠোনের সেই জমে থাকা জল পরিষ্কার করার জন্য অর্ক একটা লাঠি হাতে মেঝেটা মুছছিল। নীলাঞ্জনা তখন দোতলার জানালার পর্দাটা সরাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের সে দৃষ্টি বিনিময়, কিন্তু তাতেই যেন দুজনের বুকের ভেতর এক প্রবল ভূমিকম্প হয়ে গেল। অপরাধবোধ নাকি অন্য কিছু, দুজনেই তৎক্ষণাৎ চোখ সরিয়ে ভিন্ন দিকে তাকালো। কিন্তু ভেতরের সেই তীব্র অস্থিরতা আর আড়াল করা যাচ্ছিল না। একটা অদৃশ্য দেওয়াল যেমন তৈরি হচ্ছিল, তেমনই এক তীব্র আকর্ষণ তাদের দুজনকে প্রতিনিয়ত কাছে টানছিল। এদিকে দীপ্তেন্দু সপ্তাহের শুরুতেই এক বড় প্রজেক্টের কাজে ঢাকার বাইরে চলে গেছে। বাড়িতে এখন শুধু অর্কর মা মালতী দেবী, বাবা অবিনাশবাবু আর ছোট বোন তনিমা। দুপুরবেলা বাড়িটা একদম খা খা করে। অবিনাশবাবু চশমাটা নাকের ডগায় ঝুলিয়ে বসার ঘরে খবরের কাগজ পড়ছেন। মালতী দেবী দুপুরের খাওয়া শেষ করে একটু চোখ বুজেছেন, আর তনিমা গেছে কলেজে। পুরো বাড়িতে এক থমথমে নিস্তব্ধতা। নীলাঞ্জনা রান্নাঘরে রাতের তরকারি কাটছিল। এমন সময় অর্ক নিঃশব্দে এসে তার পাশে দাঁড়ালো। বলল, বৌদি, বড্ড একা হাতে সব করো, দাও আমি একটু সাহায্য করে দিই। নীলাঞ্জনা বটি থেকে হাত সরিয়ে নিয়ে বলল, তোরে সব করতে হবে না অর্ক, তুই গিয়ে নিজের পড়াশোনা কর। অর্ক তরকারির ঝুড়িটা নিজের দিকে টেনে নিয়ে খুব কোমল স্বরে বলল, তুমি যদি আদেশ করো আমি এই পৃথিবীর সব কাজ করতে পারি। কথাটা অত্যন্ত সাধারণ হলেও অর্কর বলার ভঙ্গি আর তার কণ্ঠস্বরে সেই গভীর আরতি নীলাঞ্জনার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। কেউ কখনো তাকে এত নরম করে, এত গুরুত্ব দিয়ে কোনো কথা বলেনি। এক অজানা ভালো লাগা আর একই সাথে এক তীব্র ভীতি তার সারা শরীরে এক শিরশিরানি অনুভূতি ছড়িয়ে দিল। বিকেলের দিকে আকাশের মুখ আবার ভার হয়ে এলো। কালো মেঘে ঢেকে গেল চারপাশ। নীলাঞ্জনা তড়িগড়ি করে ছাদে গিয়েছিল শুকোতে দেওয়া শাড়ি আর জামা কাপড়গুলো তুলে আনতে। বাতাসে তার ভেতরে সুতি শাড়ির আঁচলটা উঠছিল, ঠিক যেন খাঁচায় বন্দি কোনো পাখির ডানা ঝাপটানো। ঠিক তখনই ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো অর্ক। বাতাসে তার চুলগুলো উড়ছিল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে নীলাঞ্জনার দিকে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে এগিয়ে এসে বলল, তোমাকে যখনই দেখি বৌদি, মনে হয় এই পুরো অন্ধকার বাড়ির সবটুকু আলো যেন ঈশ্বর তোমার অবয়বের মধ্যে এনে জমিয়ে রেখেছেন। নীলাঞ্জনা ঝট করে মুখ ঘুরিয়ে নিল। শাড়িগুলো ভাঁজ করতে করতে কিছুটা ধমকের সুরে বলল, অর্ক, মুখ সামলে কথা বল, তুই দিন দিন বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, এসব কথা একদম বলবে না। অর্ক একটুও দমে না গিয়ে বরং আরো এক ধাপ এগিয়ে এসে বলল, আমি কোনো ভুল কিছু বলিনি, সত্যি বলছি। সারাদিনের সমস্ত ক্লান্তি আর অবসাদ তোমার এই শান্ত মুখের দিকে তাকালে এক নিমিষে কর্পূরের মতো উড়ে যায়। ঠিক সেই মুহূর্তে আকাশে এক বিকট শব্দে বজ্রপাত হলো। সেই ক্ষণস্থায়ী আলোয় নীলাঞ্জনা দেখল অর্কর চোখের কোণে এক গভীর অব্যক্ত যন্ত্রণা ভেসে উঠেছে। সেই যন্ত্রণার ভেতর যেমন তীব্র ভালোবাসা ছিল, তেমনই ছিল সমাজ আর সংসারের নিয়মের প্রতি এক চরম ভয়। নীলাঞ্জনা আর সেখানে দাঁড়াতে পারল না। কাপড়গুলো বুকে জড়িয়ে ধরে দ্রুত পায়ে নিচে নেমে এলো। সেদিন রাতে নীলাঞ্জনার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। বিছানায় এপাশ ওপাশ করে সে ক্লান্ত হয়ে পড়েছিল। একসময় সে উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে চোখ পড়তেই সে দেখল নিচের উঠোনের আলোটা জ্বলছে। অর্ক একটা কাঠের চেয়ারে বসে হাতে একটা মোটা বই নিয়ে বসে আছে, কিন্তু তার চোখ বইয়ের পাতায় নেই। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। নীলাঞ্জনা নিজেকে আর ধরে রাখতে পারল না। পায়ে পায়ে সে নিচে নেমে এলো উঠোনে। তুই এখনো জেগে আছিস অর্ক? অর্ক চমকে উঠে দাঁড়ালো। তারপর এক চিলতে মলিন হেসে বলল, ঘুম তো আমার চোখ থেকে অনেক আগেই ছুটি নিয়েছে বৌদি, তোমারও কি একই অবস্থা? নীলাঞ্জনা কোনো উত্তর দিল না। অর্ক বলল, তাহলে চলো এই শান্ত রাতে উঠোনে একটু হাঁটি। সেই রাতের প্রহরটা ওদের দুজনের জীবনে এক নতুন মোড় এনে দিল। খুব বেশি কথা হয়নি তাদের মধ্যে, কিন্তু দুজনের নীরবতা যেন একে অপরের ভাঙাচোরা মনের ভেতরের সব গোপন ক্ষত অনায়াসে পড়ে ফেলছিল। দিন যত যাচ্ছিল তাদের সম্পর্কের ভেতরে সেই অদৃশ্য সুতোর টানটা ততটাই শক্ত হচ্ছিল। অথচ তারা দুজনেই খুব ভালো করে জানত এই পথের শেষ সীমানায় কেবলই ধ্বংস আর সামাজিক কলঙ্ক অপেক্ষা করছে। এরই মধ্যে একদিন দুপুরে রান্নাঘরে কাজ করার সময় নীলাঞ্জনার হাত থেকে অসাবধানতাবশত ছুরিটা পিছলে গেল। বুড়ো আঙুলের এক পাশ কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। নীলাঞ্জনার মুখ দিয়ে একটা মৃদু আর্তনাদ বেরোতেই পাশের ঘর থেকে অর্ক প্রায় ছুটে এলো। সে কোনো কিছু না ভেবেই নীলাঞ্জনার রক্তাক্ত হাতটা নিজের দু হাতের মুঠোয় চেপে ধরল। এ কি করলে? এত রক্ত বেরোচ্ছে কেন? অর্কর গলার স্বর কাঁপছিল। নীলাঞ্জনা হাতটা টেনে নেওয়ার চেষ্টা করে বলল, আরে ছাড়, কিছু হয়নি, সামান্য একটু কেটে গেছে মাত্র। অর্ক তার পকেট থেকে রুমাল বের করে নীলাঞ্জনার ক্ষতস্থানে শক্ত করে বাঁধতে বাঁধতে গভীর চোখ দুটি তুলে তাকালো। সেই চোখে ছিল এক অদ্ভুত হাহাকার। সে বলল, তুমি এই সংসারে সবার সব দায়িত্ব একা সামলাতে সামলাতে বড্ড ক্লান্ত হয়ে গেছো, তাই না নীলা? কেউ কি কখনো তোমার এই ক্লান্তির খবর রাখে?
নীলাঞ্জনা স্তব্ধ হয়ে গেল। অর্ক আজ তাকে প্রথমবার নাম ধরে ডেকেছে, আর তার চেয়েও বড় কথা, গত 7 বছরে কেউ কখনো তাকে জিজ্ঞেস করেনি সে ক্লান্ত কিনা। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে জলের আছড়ে পড়ার শব্দের মাঝে নীলাঞ্জনা খুব নিচু সুরে বলল, অর্ক, তুই যদি এভাবে ছায়ার মতো আমার পাশে থাকিস, আমি হয়তো একদিন সমাজ সংসার সব ভুলে নিজেকেই হারিয়ে ফেলব। অর্ক নীলাঞ্জনার কাপা হাতটার ওপর নিজের হাত রেখে দৃঢ় গলায় বলল, তুমি যদি হারিয়েও যাও নীলা, এই পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও আমি তোমাকে খুঁজে বের করে আনব। এক মুহূর্তের জন্য চারপাশে সব শব্দ যেন বিলীন হয়ে গেল। দুজনেই মনে মনে বুঝে নিল এই অনুভূতি আর শুধুই দেবর ভাবির স্নেহ বা মায়ায় সীমাবদ্ধ নেই, তা এক প্রকার অবাধ্য ভালোবাসায় রূপ নিয়েছে। রাতগুলো এখন নীলাঞ্জনার কাছে এক একটি অগ্নি পরীক্ষার মতো হয়ে উঠেছে। মাঝরাতে সে যখন আয়নার সামনে এসে দাঁড়ায়, নিজের প্রতিবিম্ব দেখে তার নিজেরই চেনা মনে হয় না। সে নিজেকে প্রশ্ন করে, সে কি এখনো সেই আগের শান্ত বাধ্য নীলাঞ্জনা আছে, নাকি এক নিষিদ্ধ প্রেমের জোয়ারে তারা বুঝে গেছে সমাজকে অমান্য না করেও একে অপরকে মনের মণিকোঠায় বাঁচিয়ে রাখা সম্ভব। সেই রাতেই নীলাঞ্জনা ছাদে গিয়ে দাঁড়ালো। মাথার ওপর তখন পূর্ণিমার চাঁদ উঁকে দিচ্ছে, জ্যোৎস্নার আলোয় পুরো ছাদ ভেসে যাচ্ছে। সে নিচের উঠোনের দিকে তাকিয়ে দেখল অর্ক আগের মতোই একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে শান্ত মনে বই পড়ছে। নীলাঞ্জনার মনে হলো তারা দুজনেই এক তীব্র দহনকারী আগুনের নদী পার হয়ে এখন এক পবিত্র শীতল আলোয় এসে দাঁড়িয়েছে, যেখানে কোনো চাওয়া পাওয়ার কলুষতা নেই, আছে শুধু এক অনন্ত অনুভূতির নীরব সহ অবস্থান। সেই স্নিগ্ধ প্রত্যাবর্তনের রেশ কাটতে না কাটতেই জীবনের গতিপথ আবার বদলে গেল। অর্ক ফিরে আসার কিছুদিন পরেই তার ডাক এলো এক নতুন কর্মক্ষেত্রের। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে এক শান্ত মফস্বল এলাকায় তার প্রথম চাকরির পোস্টিং হয়েছে। খবরটা যখন বাড়িতে এলো তখন সবাই খুশি হলেও নীলাঞ্জনার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। সে জানত এই চলে যাওয়াটা আগের মতো ঘরছাড়া হওয়া নয়, এটি জীবনের এক স্বাভাবিক এবং বাস্তব নিয়ম। কিন্তু তবুও মনের ভেতরের যে শূন্যতা অর্কর উপস্থিতিতে কিছুটা হলেও ঢাকা পড়েছিল, তা যেন আবার দগদগে হয়ে ওঠার উপক্রম হল। যাওয়ার আগের রাতটা ছিল অদ্ভুত রকমের শান্ত। কার্তিকের হালকা শীতের আমেজ তখন বাতাসে। মাঝরাত পার হয়ে যাওয়ার পর পুরো বাড়ির সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, নীলাঞ্জনার চোখে তখনও বিনিদ্র প্রহরের ক্লান্তি। সে বিছানা ছেড়ে অলক্ষ্যে ঘরের বাইরে বেরিয়ে এলো। বারান্দায় এসে দাঁড়াতেই সে দেখল কুয়াশা ঘেরা উঠোনের এক কোণে শান্তভাবে দাঁড়িয়ে আছে অর্ক। তার পরনে একটা হালকা চাদর, চোখ দুটো অন্ধকারের দিকে নিবদ্ধ। নীলাঞ্জনা ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। পায়ের মৃদু আওয়াজ পেয়ে অর্ক পেছনে তাকালো। তার ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে খুব ধীর গলায় বলল, আমি তবে চললাম বৌদি। কথাটা শুনে নীলাঞ্জনার বুকের ভেতরটা যেন এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক তীব্র কষ্ট তার গলা অবধি দলা পাকিয়ে উঠে এলো, কিন্তু সে নিজেকে শক্ত করল। মুখে একটা কৃত্রিম হাসির রেখা টেনে বলল, নিজের খেয়াল রাখিস অর্ক, নতুন জায়গায় গিয়ে নিয়মিত খাওয়া দাওয়া করিস। অর্ক কিছুক্ষণ কোনো কথা বলল না। সে শুধু তার গভীর মায়াবী চোখ দুটো দিয়ে নীলাঞ্জনার মুখাবয়বটা শেষবারের মতো মনের ক্যানভাসে এঁকে নেবার চেষ্টা করছিল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি কখনো খুব একা লাগে তবে রাতের আকাশের ওই দূর নক্ষত্রটার দিকে তাকাও। মনে রেখো, অন্য কোনো শহরের এক চিলতে জানালার পাশে দাঁড়িয়ে আমিও ঠিক ওই একই আকাশের দিকে তাকিয়ে আছি। নীলাঞ্জনার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে নিজেকে আর ধরে রাখতে না পেরে খুব নিচু স্বরে প্রশ্ন করল, জীবনে কিছু কিছু অনুভূতি এত কঠিন আর এত যন্ত্রণাদায়ক হয় কেন রে অর্ক? কেন মানুষ যা চায় তা পায় না? অর্ক আকাশের দিকে তাকিয়ে এক শান্ত পরিণত গলায় উত্তর দিল, কারণ সব অনুভূতি তো মানুষকে কাছাকাছি আনার জন্য জন্মায় না বৌদি। কিছু কিছু অনুভূতি আসে মানুষকে ভেতর থেকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য, তাকে আধ্যাত্মিকভাবে পরিণত করার জন্য। ঠিক তখনই একটা জোনাকি উড়ে এসে বারান্দার পাশের লতানো গাছটায় বসল। চারপাশের জ্যোৎস্নার আলো আর সেই জোনাকির মৃদু আলো মিলে এক মায়াবী পরিবেশ তৈরি হলো। মনে হচ্ছিল এই নিস্তব্ধ রাতও যেন তাদের দুই হৃদয়ের না বলা মহাকাব্য মন দিয়ে শুনছে। শেষবারের মতো অর্ক নীলাঞ্জনার দিকে তাকিয়ে বলল, নিজের ভেতরের আলোটা কখনো নিভতে দিও না বৌদি, ওটাই তোমার শক্তি। নীলাঞ্জনা শুধু নীরবে মাথা নাড়ল।
অর্ক তার ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ধীর পায়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। রাতের নিস্তব্ধতা চিরে তার জুতো আর পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল দূর অন্ধকারের ভেতর। ভোরের আলো ফোটার ঠিক কিছু আগে নীলাঞ্জনা তার ঘরের কোণে একটা ছোট্ট মোমবাতি জ্বালালো। চারপাশের ঘুটঘুটে অন্ধকারের মাঝে সেই ছোট্ট শিখাটা এক অদ্ভুত উষ্ণতা ছড়াচ্ছিল। সে চোখ বন্ধ করল। তার মনে হলো দূর কোনো অচেনা স্টেশনে বসে অর্ক হয়তো এখনও সেই একই আকাশের দিকে তাকিয়ে তার কথাই ভাবছে। জানালার বাইরে তখন ভোরের প্রথম সূর্য উঁকি দিচ্ছে, আর রাতের সব অন্ধকার ধীরে ধীরে আলোয় রূপান্তর হচ্ছে। অর্ক চলে যাওয়ার পর সেই বিশাল একান্নবর্তী বাড়িটা যেন হঠাৎ করে আরও বেশি নিস্তব্ধ আর আকারে বড় হয়ে গেল। একই উঠোন, একই বারান্দার রেলিং, একই চেনা সকালের চায়ের কাপ, সবকিছুই আগের মতো নিয়ম মেনে চলছিল। কিন্তু নীলাঞ্জনার কাছে মনে হতো প্রতিটি ইটে যেন এক প্রকাণ্ড শূন্যতা লেপ্টে আছে। সে প্রতিদিনের মতো কাক ভরে ঘুম থেকে উঠত, সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ এক হাতে সামলাত, সবার সাথে হাসি মুখে কথা বলত, শ্বশুর শাশুড়ির ওষুধ থেকে শুরু করে সব কর্তব্যে কোনো ত্রুটি রাখত না। কিন্তু তার ভেতরের আসল মানুষটা যেন এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে সুন্দর আর আবেগময় অধ্যায়টা এক সুটকেসে বন্দী হয়ে দূরের কোনো মফস্বল শহরে চলে গেছে। একদিন ভোরবেলা নীলাঞ্জনা যখন উঠোনে জল দিচ্ছিল, তখন গাছের ভেজা শিউলি ফুলগুলো টুপটাপ করে মাটিতে ঝরে পড়ছিল। ঠিক তখনই অর্কর মা মালতী দেবী এসে তার পাশে দাঁড়ালেন। তিনি বেশ কিছুক্ষণ নীলাঞ্জনার মলিন মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর অত্যন্ত মমতার সাথে মেয়ের মতো করে বললেন, বৌমা, ইদানিং তোকে বড় বেশি চুপচাপ লাগে, শরীরটা ভালো আছে তো তোর? নীলাঞ্জনা চমকে উঠে নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে বলল, না মা, এমনি, সব ঠিক আছে, কাজের একটু চাপ তো, তাই হয়তো। মালতী দেবী এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষের শরীর ক্লান্ত হলে তা বিশ্রাম নিলে ঠিক হয় বৌমা, কিন্তু মন যদি ক্লান্ত হয়ে পড়ে তবে মানুষের চোখের ভাষা বদলে যায়। তুই নিজের প্রতি বড্ড অবহেলা করিস, একটু খেয়াল রাখিস নিজের। শাশুড়ির এই সামান্য সহানুভূতির কথাটুকু শুনেই নীলাঞ্জনার বুকের ভেতরটা এক নিমিষে ভারী হয়ে উঠল। কতদিন, কত দীর্ঘ সময় কেউ তার মনের খবর নেওয়ার চেষ্টা করেনি। দীপ্তেন্দু আগের মতোই তার ব্যবসার কাজে নিমগ্ন। সে যখন রাতে বাড়ি ফেরে তখনও তার হাতে থাকে ফাইল, কানে থাকে ব্লুটুথ হেডফোন। ডিনার টেবিলে বসেও সে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে শেয়ার বাজার আর মিটিংয়ের হিসেব করে। নীলাঞ্জনা মাঝে মাঝে খাবার বেড়ে দেওয়ার সময় দীপ্তেন্দুর দিকে তাকিয়ে ভাবে, একই ছাদের নিচে একই বিছানা ভাগ করে নিয়েও দুটো মানুষ একে অপরের থেকে কত হাজার মাইল দূরে বাস করতে পারে। এই দূরত্ব কোনো ভৌগোলিক দূরত্ব নয়, এটি হৃদয়ের এক চরম দেউলিয়াত্ম। এক বর্ষণমুখর রাতে নীলাঞ্জনা যখন বারান্দার ইজি চেয়ারে বসে অন্ধকারের বুকে বৃষ্টির আছড়ে পড়া দেখছিল, ঠিক তখনই তার কোলের ওপর রাখা ফোনটা মৃদু কম্পনে কেঁপে উঠল। স্ক্রিনটা জ্বলে উঠতেই সে দেখল একটা অপরিচিত নম্বর থেকে মেসেজ এসেছে। কিন্তু নম্বরটা অপরিচিত হলেও লেখার ভঙ্গিটা চিনতে তার এক সেকেন্ডও সময় লাগলো না। মেসেজে লেখা ছিল, আজ এই দূর শহরেও ভীষণ বৃষ্টি হচ্ছে। মেঘের ডাক শুনলে তোমাদের ওই মাটির উঠোনের সোদা গন্ধটা খুব মনে পড়ে। ভালো আছো তো? মেসেজটা পড়া মাত্রই নীলাঞ্জনার হাতের আঙুলগুলো কেঁপে উঠল। তার হৃদস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। সে দীর্ঘক্ষণ সেই জ্বলন্ত স্ক্রিনটার দিকে তাকিয়ে রইল। চোখের জল মুছে সে টাইপ করল খুব সংক্ষিপ্ত কিন্তু গভীর আবেগে ভরা দুটো শব্দ, ভালো আছিস? কয়েক মিনিটের নীরবতা ভেঙে ওপাশ থেকে উত্তর এলো, ভালো থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বৌদি, তোমার দেওয়া আলোর জোরেই টিকে আছি। এই ছোট ছোট সংক্ষিপ্ত কথোপকথনগুলো ধীরে ধীরে তাদের জীবনের এক নতুন আর অলিখিত অভ্যাসে পরিণত হতে লাগলো। সেখানে কোনো সীমানা লঙ্ঘনের চেষ্টা ছিল না, কোনো অনৈতিক দাবি ছিল না, সমাজের নিয়ম ভাঙার কোনো বিদ্রোহ ছিল না। শুধু দূর শহরের দুটি নিঃসঙ্গ মানুষ প্রতিদিনের খাটুনির শেষে একে অপরের মনস্তাত্ত্বিক খবর রাখত। এই বার্তাগুলো ছিল তাদের বেঁচে থাকার এবং ভালো থাকার একমাত্র অবলম্বন। অর্ক এখন তার চাকরির পাশাপাশি গভীর রাতে সাহিত্য চর্চা শুরু করেছে। তার মনের ভেতরে সব অবদমিত আবেগ আর না বলা কথাগুলো কবিতার লাইনে লাইনে রূপ নিচ্ছিল। কয়েক মাস পর একদিন দুপুরে ডাকযোগে একটা পার্সেল এলো নীলাঞ্জনার নামে। পার্সেলটা খুলতেই তার চোখ জড়িয়ে গেল। একটি সদ্য প্রকাশিত কবিতার বই। বইয়ের প্রচ্ছদটি অত্যন্ত চমৎকার, আর তার চেয়েও সুন্দর ছিল বইয়ের প্রথম উৎসর্গ পাতাটি। সেখানে কোনো নাম লেখা ছিল না, শুধু লেখা ছিল,
যে মানুষটি আমাকে অন্ধকারের অতল গহ্বর থেকে টেনে এনে আলোর পথ চিনিয়েছিল, এই সৃষ্টি কেবল তারই চরণে উৎসর্গীকৃত। নীলাঞ্জনা বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ল। কোনো নাম না থাকলেও সে খুব ভালো করেই জানত এই উৎসর্গ কেবলই তার জন্য। সেই রাতে যখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল, নীলাঞ্জনা তার ঘরের টেবিল ল্যাম্পের আলোয় বইটির পাতা উল্টাতে লাগলো। প্রতিটা কবিতার লাইনে, প্রতিটা শব্দের ভাঁজে যেন তাদের সেই কাটানো বৃষ্টি ভেজা রাত, ছাদের কার্নিশে বজ্রপাত আর না বলা অনুভূতির প্রতিধ্বনি স্পষ্ট হয়ে উঠছিল। বইটা পড়তে পড়তে তার চোখের জল পাতার উপর আছড়ে পড়ল, কিন্তু সেই কান্নার মধ্যে কোনো গ্লানি ছিল না, ছিল এক পরম প্রাপ্তির আনন্দ। সময় চিরকাল একরকম থাকে না। জীবনের চাকা ঘুরতে ঘুরতে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো দীপ্তেন্দুর আচরণেও। হয়তো দীর্ঘদিনের একাকিত্ব আর নীলাঞ্জনার এই মৌনতা অবচেতনভাবেই তাকে স্পষ্ট করেছিল। সে হয়তো খেয়াল করেছিল যে তার স্ত্রী সংসারের সমস্ত দায়িত্ব পালন করলেও তার হাসির মধ্যে কোনো প্রাণ নেই, তার চোখের মধ্যে এক অদ্ভুত উদাসীনতা। হয়তো সে বুঝতে পেরেছিল যে একটি সফল বৈবাহিক সম্পর্কের জন্য শুধু ব্যাংকের ব্যালেন্স আর দামি শাড়ি গয়না যথেষ্ট নয়, সেখানে অনুভূতির আদান প্রদান আর পারস্পরিক সময়েরও বড্ড প্রয়োজন। এক শনিবারের সন্ধ্যায় অফিস থেকে অন্য দিনের তুলনায় বেশ কিছুটা আগেই বাড়ি ফিরে এলো দীপ্তেন্দু। নীলাঞ্জনা যখন তার জন্য চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলো, তখন দীপ্তেন্দু ল্যাপটপটা বন্ধ করে সোজা হয়ে বসল। সে চায়ের কাপটা টেবিলে রেখে নীলাঞ্জনার হাতটা আলতো করে ধরে বলল, নীলা, আগামীকাল তো রবিবার, চলো না কাল দুজনে মিলে একটু ঢাকার বাইরে নদী তীর থেকে ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয় না। নীলাঞ্জনা চরম বিস্ময়ে দীপ্তেন্দুর দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে কোনো ভুল শুনছে না তো। দীপ্তেন্দু তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তাকে ঘোরার কথা বলছে। সে কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। দীপ্তেন্দু তার নীরবতা দেখে একটু লজ্জিত হয়ে বলল, আসলে ব্যবসা